আমার মনে হয়েছে এটা রাইট টাইম যে বাংলার মানুষকে বুঝতে হবে পরিবর্তন দরকার। পরিবর্তন না হলে বাংলা যে ক্রমশ ফাইন্যান্সিয়ালি পিছিয়ে যাচ্ছে। আজকেই আনন্দবাজার পত্রিকায় দেখা গেছে যে আমরা পেছনের দিক থেকে তৃতীয়। পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তন কিছু সময় দরকার, যখন মতাদর্শের বাইরে গিয়ে পরিবর্তন আনতে হয়। আমি পরিবর্তনের পক্ষে, আমার মতো বহু লোক, বহু ডাক্তার পরিবর্তনের পক্ষে। যা আমি পালস বুঝছি, বহু লোক কিন্তু বীতশ্রদ্ধ প্রেজেন্ট গভর্নমেন্টের পারফরমেন্সের উপর। যে সরকার তুমি এখনই গদি ছাড়ো, আভি ছাড়ো, জলদি ছাড়ো। অ্যান্টি ইনকামবেন্সির ফল যদি দুটো ভাগে ভাগ না হয়ে যায়, বিজেপির ফরেই কিন্তু ভোটের রেজাল্ট আসবে। এখন আমরা যদি বলি, তাহলে বড়জোর আমাদের ধর্মনিরপেক্ষ তকমাটা উঠে যাবে, সাম্প্রদায়িক। কিন্তু আমরা যদি পরে বলি, আমাদের উদ্বাস্তু হতে হবে। বিজেপি যদি আপনাকে এই মুহূর্তে একদম পাকাপাকি ভাবে দলে যোগদান করার আহ্বান করা হয় বিজেপির তরফ থেকে, আপনি কি রাজি হবেন? আমি বারবার একটা কথা বলছি, যদি কোনো সরকার সরাতে হয়, বিরোধী ভোট ভাগাভাগি করা যাবে না। আসুক না বিজেপি, আর কত খারাপ হবে? আপনার এই মন্তব্য কিন্তু এখন চারিদিকে ঘুরছে। আপনি কি এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষে বিজেপির শাসনকে মেনে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন, একজন বামপন্থী হয়েও, লেফট চিন্তা ভাবনায় অনুপ্রাণিত হয়েও? দেখুন, আফটার অল আমি একজন মানুষ, ডাক্তার আমি হতে পারি, কিন্তু আমার একটা নিজস্ব মতামত থাকতেই পারে। আমি বামপন্থায় বিশ্বাস করি তার মানে এই নয় যে আমার সমস্ত যা আমার মনে হবে আমি পার্টির কাছে সেটা সমর্পণ করে এসেছি। আমি কোনো মেম্বার নই বামপন্থী দলের। আমার মনে হয়েছে এটা রাইট টাইম যে বাংলার মানুষকে বুঝতে হবে পরিবর্তন দরকার। পরিবর্তন না হলে বাংলা যে ক্রমশ ফাইন্যান্সিয়ালি পিছিয়ে যাচ্ছে। আজকেই আনন্দবাজার পত্রিকায় দেখা গেছে যে আমরা পেছনের দিক থেকে তৃতীয়, আর্থিক দিক থেকে, এবং টোটাল জিডিপির 35% আমাদের চলে যাচ্ছে শুধুমাত্র সুদ মেটাতে। আর বাংলায় না হয়েছে কোনো নতুন ইন্ডাস্ট্রি গত 15 বছরে। আমরা শুধু ডোল পলিটিক্স দেখতে অভ্যস্ত, আর দেখতে অভ্যস্ত হচ্ছে লোকাল উঠতি মস্তান, এবং আমি বলবো না তারা নেতা, চামচাদের কিভাবে টাকা রোজগার করে কুঁড়েঘর থেকে প্রাসাদ তৈরি হয়েছে, এবং এক শ্রেণীর মানুষকে সব সময় ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হচ্ছে। সুতরাং পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তন কিছু সময় দরকার, যখন মতাদর্শের বাইরে গিয়ে পরিবর্তন আনতে হয়। আমি পরিবর্তনের পক্ষে, আমার মতো বহু লোক, বহু ডাক্তার পরিবর্তনের পক্ষে, কিন্তু অনেকে ভয়ে মুখ খুলছেন না। সেটা যদি ঠিকমতো ভোট হয়, ব্যালট বক্সে প্রতিফলিত হবে। আমি আপনার কাছে একটি প্রশ্ন করব। আপনি নিত্যদিন বহু মানুষের পালস চেক করেন। পালসটা ঠিক কি বুঝছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিরোধী নেত্রী যখন ছিলেন, ঠিক সেই সময় যেরকম ধর্নায় বসেছিলেন, আজ ১৫ বছর ক্ষমতাসীন থাকার পরেও তাকে দেখা গেল ধর্না মঞ্চে অবস্থান করতে, এবং একাধিক প্রকল্প, ১৫০০ টাকা বেকার ভাতা, একদম অনেকে বলছেন এটা নির্বাচনে ভোট কেনার একটা প্রস্তুতি। কিভাবে দেখছেন স্যার রাজ্যের ইয়ং জেনারেশন? আপনি প্রথমে আলোচনা শুরু করলেন এ রাজ্যের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে। বেকার ভাতা যদি দিতে হতো, ওয়াই নট ইন 2024, 2024-23 নয় কেন? শুধু এটা ডোল পলিটিক্স, এ তো আমার দরকার নেই, সাধারণ লোকেরাও বলছে। এবং আমি সবাইকে এই চ্যানেলের মাধ্যমে মানে আবেদন করব, সবাই এটাতে অ্যাপ্লাই করুন। তার কারণ টাকাটা কিন্তু নিজে থেকে উনি বা কেউ দিচ্ছে না, এটা গভর্নমেন্টের টাকা। আমার ট্যাক্সের টাকার একটা ভালো অংশ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রাজ্য সরকারকে দেয়। সেই ট্যাক্সের টাকাতে, এবং আমি যে তেল ভরি তার যে সেস পাওয়া যায় সেটা থেকে চলছে। আমার ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট কি করবে ডিসিশন যদি নেন, প্রত্যেক ছেলে
যারা এলিজেবল যেন বেকার ভাতার জন্য আবেদন করে। যেরকম আমি লক্ষ্মীর ভান্ডারের জন্য বলেছিলাম, প্রত্যেকে আবেদন করবেন। কেন আবেদন করবেন না? কেউ ইগোর জন্য আবেদন করছেন না, কেউ অন্য পলিটিক্সে বিশ্বাস করেন বলে তা না। এটা সরকারি প্রকল্প, আবেদন করুন। টাকা যখন দিচ্ছে, টাকা পাচ্ছেন, নিয়ে নিন। আপনি কি মনে করছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান অনিবার্য? যেরকম ভাবে কিছু কিছু লুজ টক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, আর যেভাবে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে, বাকিটা জনগণ বলবে। কিন্তু যা আমি পালস বুঝছি, বহু লোক কিন্তু বীতশ্রদ্ধ প্রেজেন্ট গভর্নমেন্টের পারফরমেন্সের উপর। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম বলতে চাই, আজকে যখন গ্রামে গিয়েছিলাম, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, যেখানে কিন্তু বিজেপির এমএলএ রয়েছে, সেখানে যখন মহিলাদের জিজ্ঞেস করলাম যে তোমরা কি টাকা পাচ্ছ, বললো হ্যাঁ পাচ্ছি। আমি বললাম কাকে ভোট দেবে? বলে যে টাকা দিচ্ছে তাকে। সুতরাং গ্রামের মানুষের পালস আর শহরের মানুষের পালস দুটো আলাদা। কিন্তু যারা একটু শিক্ষিত, যারা এই মানে এই সরকার থেকে লাভবান হচ্ছে না, অর্থাৎ সকল চামচারা ছাড়া বাকিরা সবাই কিন্তু অ্যান্টি টিএমসি হয়ে গেছে। কিন্তু তাদের বুথ ভিত্তিক সাপোর্ট নেই। কিন্তু সেখানে জনগণকে ভোট দিতে পারবে কিনা জনগণ, আমরা শিওর নই। সেটা শিওর করার দায়িত্ব ইলেকশন কমিশনের। নিশ্চয়ই সেটা করা হবে। বিজেপির ঠিক কোন নীতি বা কাজ আপনাকে মনে করাচ্ছে যে আর কত খারাপ হতে পারে? নীতির ব্যাপারে এখানে প্রশ্ন আসছে না। এখন একটাই স্লোগান। এটা খুব আমি ছোট্ট একটা গল্প দিয়ে বলতে পারি। আমার বাবা 94 বছর বয়সে মারা গেছেন 2024 সালে। ওনার যখন বয়স 15 ছিল, তখন না 1945-46 সাল ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি। বাবা তখন বলতেন, ইংরেজ তুমি ভারত ছাড়ো, আভি ছাড়ো, জলদি ছাড়ো, বলে লুকিয়ে পড়তো, নয়তো পুলিশ এসে ধরে নিয়ে যেত। আমার মনে হচ্ছে এখন বোধহয় সবার এই ডাকটা আবার রিপিট করার সময় এসছে, যে সরকার তুমি এখনই গদি ছাড়ো, আভি ছাড়ো, জলদি ছাড়ো। এবার এটাই কিন্তু মূল মন্ত্র। বিজেপি পজিটিভ ভোটে জিতবে আমি এটা বলতে চাই না। অ্যান্টি ইনকামবেন্সির ফল যদি দুটো ভাগে ভাগ না হয়ে যায়, বিজেপির ফরেই কিন্তু ভোটের রেজাল্ট আসবে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে তৃণমূলের থেকে বিজেপির শাসন কোথাও গিয়ে ভালো হতে পারে? আমার তো মনে হয় যে আমরা এই যে শাসনে যে আমরা দেখেছি, গত 15 বছরের শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে, আর্থিক কাঠামো ভেঙে পড়েছে, কোনো শিক্ষিত ছেলে কলকাতায় থাকছে না, ভাতা ভিত্তিক চলছে পুরো ব্যাপারটা। স্কুলে কোথাও শিক্ষক নেই, স্টুডেন্ট আছে, কোথাও স্টুডেন্ট নেই, শিক্ষক আছে। স্কুল উঠে গেছে আনুমানিক 5-6 হাজারের উপর, মদের দোকান হয়েছে প্রচুর বেশি। মানে পুরো ব্যাপারটাই না নৈরাজ্যে চলছে, বাইরে থমথমে আবহাওয়া। আমাকে অনেক ব্যবসায়ীরা বলেন যে সিপিএম এর সময় টাকা দিলে হয়ে যেত, কিন্তু একটা জায়গায় টাকা দিতে হতো, আর টাকার অ্যামাউন্টটা কম ছিল। এখানে না বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। এটাই হচ্ছে মুশকিল, টাকা ছাড়া না কিছু এগোনো যায় না। আর একটু কাউন্সিলরদের দেখবেন তো, তাদের 5 বছর আগের প্রপার্টি আর 5 বছর পরের প্রপার্টি, ইনকাম ট্যাক্স একটু যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কোথাকার কি চলছে। আর আজকেই যদি আমি পুরনো মন্ত্রিসভার কিছু মন্ত্রীর বাড়ি দেখাই, তাহলে আপনাদের খুব দুঃখ লাগবে যে আমরা কি হারিয়েছি পরিবর্তন করতে গিয়ে। সুতরাং এই পরিবর্তনটা কিন্তু দরকার। স্যার, আপনি কি মনে করেন, আমি যে প্রশ্নটা একদম শুরুতে করেছিলাম এবং আপনিও বলেছিলেন, আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের মানুষ এখন বিজেপিকে বিকল্প হিসেবে দেখতে শুরু করে দিয়েছে?
এখনো বিজেপিকে একটু মডিফাই করতে হবে, একটা বাংলা মুখ আনতে হবে, যে মুখ খুব সফিস্টিকেটেড, ভালো বাংলা বলতে পারে, ভালো হিন্দি বলতে পারে এবং শিক্ষিত। পশ্চিমবঙ্গের মানুষ না এই কথাবার্তাগুলো, এরকম রাজনৈতিক সৌজন্যমূলক কথাবার্তাগুলো পছন্দ করে। এরকম ফেসবুকে কিছু লোক আছে, তারা তো ট্রোল করে, গালাগালি করে, সেটা আলাদা। কিন্তু আমি যখন একটা পাবলিকের অ্যাড্রেস করছি, কেউ যদি আমায় বলে যে আমি মানে সরে গেলে বেশিক্ষণ লাগবে না, আরেকটা সম্প্রদায় শেষ করে দেবে, বা আমি আরেকজনকে মুর্শিদাবাদে বলতে শুনেছি, তখন ওনার দলে ছিলেন, যে আমাদের ওখানকার আমি অমুক সম্প্রদায়কে কেটে ফেলে দেব। না, এটা পশ্চিমবঙ্গের ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ বরাবর একটু বামপন্থা মনোভাবাপন্ন, কিন্তু পশ্চিমবঙ্গ বুঝে গেছে এখন যে বাঁচতে গেলে লড়তে হবে পশ্চিমবঙ্গকে। এবং স্পেশালি আমার মনে হয় অনেক মুসলিমও বুঝেছেন যে তাদেরকে শুধু এক্সপ্লয়েট করা হচ্ছে, ভোটে তাস হিসেবে দেখানো হচ্ছে। কারণ ওয়াকফ বিল নিয়ে থেকে আরম্ভ করে যেগুলো সম্ভব না। পশ্চিমবঙ্গ একটা ভারতের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গ তার আলাদা আইন করতে পারে না। যদি সারা দেশে ওয়াকফ চালু হয়, পশ্চিমবঙ্গে ওয়াকফ হবে। সারা দেশে যদি এসআইআর হয়, পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। আপনি কোর্টে গিয়ে সওয়াল করতে পারেন। আমি তো সবসময় বলি, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির কোনো তুলনা নেই, কিন্তু আমি কখনো বলিনি প্রশাসক মমতা ব্যানার্জি কিরকম। একদমই। আমি স্যার একটা কথা বলবো। আমি টু বি স্পেসিফিক আনসার নেবো এটার। একদম ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেভাবে বললেন যে, "আমরা আছি, তাই পশ্চিমবঙ্গবাসী ভালো আছে" এবং তিনি বলছেন একটা সম্প্রদায়ের খুব অল্প সময় লাগবে ঘিরে ফেলতে, তখন বেরোনোর পথ পাওয়া যাবে না। এই ধরনের আ মানে গ্যাসলাইটিং একটা মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য নির্বাচনের আগে কতটা তাৎপর্য? এটা ওনার বলা ভুল হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সেই জন্যই আমি সেদিন সেই প্রশ্নটা করেছিলাম যে এখন আমরা যদি বলি, তাহলে বড়জোর আমাদের ধর্মনিরপেক্ষ তকমাটা উঠে যাবে সাম্প্রদায়িক। কিন্তু আমরা যদি পরে বলি, আমাদের উদ্বাস্তু হতে হবে। এই কথাটাই কিন্তু আমি সেদিন দিয়েছিলাম, সেই নিয়েই এত নাড়াচাড়া, হইচই। একদমই। আপনি খুব বড় একটা কথা বললেন স্যার যে, এখন যদি বলি তাহলে একটা পরিবর্তন বা পরে বললে একটা উদ্বাস্তু হতে হবে। আমি বলব, আপনি কি মনে করেন বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে আইন শৃঙ্খলা বা প্রশাসন আ প্রশাসনে বড় পরিবর্তন আনতে পারবে? আমি বিজেপি নেতৃত্বের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রশাসন যেন দলদাস না হয়। আর নতুন পুলিশের রিক্রুটমেন্ট করুন। এই সিভিক ভলেন্টিয়াররা আর কিছুই না, এরা ক্যাডার। আর বিজেপি তো সংগঠিত প্রার্থী, তাদের আরএসএস রয়েছে। তারা তো, আমি বলছি, হিন্দুবাদী বলে যা বলা হচ্ছে, এবং বিজেপির মুখরা কেন এত উগ্র হিন্দুত্ববাদী প্রচার করছে, তারা প্রচারটা, আমরা তো হিন্দু ধর্মে কখনো উগ্রতা আনি না। আমার মনে হয় যে এরকমের উগ্রতা কখনো কারোর মুখ দিয়েই যেন না বেরোয়। আমরা যেমন ভালোভাবে আমরা চলছি সেভাবেই চলবো। এবং বিজেপি নিঃসন্দেহে অন্তত বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে ইনফিল্ট্রেশনটা বন্ধ করবে। যারা সত্যিকারের, আজকে মালদা মুর্শিদাবাদের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গেরও অনেক জায়গায়, কলকাতা শহরেরও ডেমোগ্রাফি পাল্টেছে। আমি কিন্তু ভারতীয় মুসলমানদের কথা একদম বলছি না, তারা কিন্তু অত্যন্ত ভালো। এবং আমার বহু ভারতীয় মুসলমান এখানে এসে বলে গেছে, আমরা ভারত মাতাকে শ্রদ্ধা করি। কখনো কিছু লোক আছে না সাম্প্রদায়িক উস্কানি দেয়, তাতে কিন্তু আপনারা ভুলবেন না। আমি রিকোয়েস্ট করব বিজেপির সর্বভারতীয় যিনি আছেন বা আমাদের প্রধানমন্ত্রীকে, যে বাংলা মধ্যে
সাম্প্রদায়িকতা ছড়াবেন না, কিন্তু শক্ত হাতে আইন ধরুন, যাতে বাংলাদেশিরা বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়। একদমই। স্যার, বিজেপি যদি আপনাকে এই মুহূর্তে একদম পাকাপাকিভাবে দলে যোগদান করার আহ্বান করা হয় বিজেপির তরফ থেকে, আপনি কি রাজি হবেন? সেটা না অবস্থা বুঝে আমি ভাববো। আমি রাজি হলেও হতে পারি, কিন্তু অনেক কটা আমার ব্যাপার আছে, কারণ ডাক্তারি আমার প্যাশন। আমার মনে হয় এতক্ষণ ধরে তুমি দেখেছো যেভাবে আমাকে পেশেন্ট দেখতে, এবং আমি কিন্তু সকাল 7:30 থেকে একই রকম ভাবে পেশেন্ট দেখে যাই। সুতরাং আমি যদি ডাক্তারি ছেড়ে রাজনৈতিক দলে জয়েন করি, অনেক পেশেন্টের কিন্তু লোকসান হবে। সুতরাং আমি ডেফিনেটলি, আমি আমার মতামত আমি পরিষ্কার বলে দেব। কোনো অফার এলে ডেফিনেটলি আমি আমার বাড়ির লোকের সাথে আলোচনা করে, যাদের তরফ থেকে, অবশ্যই বিজেপির তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে এই মুহূর্তে আসবে না, কারণ আমি যেরকম ভাবে আমার অবস্থান বদলেছি, সুতরাং আর টিএমসি আমাকে নিশ্চয়ই প্রস্তাব দেবেন না। আপনি যাবেন তো না? না, আমি যাবো না। সুতরাং যদি বিজেপির কাছ থেকে আসে, আমি বাড়ির ফার্স্টে কথা বলবো বাড়ির লোকের সাথে। আপনি একটা কথা কেন বললেন যে টিএমসি? আর আপনি আমরা আলোচনা করছিলাম যখন আপনি বললেন যে রাজনৈতিক দলের যে বিভিন্ন আদর্শগুলো হয়, সেই আদর্শের মধ্যেই পড়ে না তৃণমূল পার্টি। কেন? আচ্ছা, তৃণমূলের আদর্শটা কি? একটা, প্রত্যেক পার্টির, বামপন্থার একটা আদর্শ আছে, আরএসএস এর একটা আদর্শ নিয়ে সেটা চলে। তৃণমূলের আদর্শ কি? আমি যদি বলি লুটে পুটে খাও, সেটা বললে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? একদমই। স্যার, আপনার মন্তব্য কি ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবাংলার রাজনৈতিক পটভূমিতে এখন বিজেপি প্রধান চ্যালেঞ্জ? 100 বার সাধারণ মানুষ বিজেপিকে চায়। আমরা যদি পুরনো লোকসভাটা দেখি, আমি দুটো কেন্দ্র বলতে চাই। দমদম কেন্দ্রে সুজন চক্রবর্তীর হয়ে আমি কিছুটা পথসভাতেও করেছিলাম, খুব মার্জিনে সৌগত রায় জিতেছিলেন। আমরা যদি দেখি ওদিকে ব্যারাকপুর কেন্দ্রে, বিজেপি জাস্ট কোন রকমে জাস্ট সেকেন্ড পজিশন পেয়েছিল। সুতরাং জাস্ট 1 to 2% ভোটের এদিক ওদিক, যেটা এসআইআর এর মাধ্যমে ভুয়ো ভোটার ছাড়তে যদি পারে, আর সত্যি বুথের মধ্যে যদি সেন্ট্রাল ফোর্স থাকতে পারে, বুথ ক্যাপচারিং যদি না করতে পারে, তাহলে কিন্তু শাসক দলের কপালে ভাঁজ আছে, এবং সেটা আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর আচার আচরণ থেকে খুব ভালো প্রকাশ পাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চাপে আছে? ডেফিনেটলি। তা নয়তো কিন্তু উনি ওই মন্তব্য করার মতো মহিলা নন। আমি যতদূর আমি জানি, উনি কিন্তু কখনো পাবলিকলি এরকম সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলবেন না, এবং আমার মনে হয় আমাদের কারোরই সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলা উচিত না। আমরা বিদেশি মুসলিমদের তাড়াবো, ভারতীয় মুসলিমদের ভারতে থাকতে দেব। তারা ভারতীয়, তারা দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরির নয়, তারা শুধুমাত্র ভোট বাক্সে প্রতিফলিত হবে তা নয়। তাহলে 40% মুসলিম পপুলেশন আসামে বিজেপি সরকার আনতো না। মুসলিমরাও বিজেপিকে ভালোবাসে। যদি প্রোগ্রেস হয়, মুসলিমরা প্রোগ্রেস চাইবে। হয়েছে কি, ওয়েস্ট বেঙ্গল চিরকালীন সেন্ট্রালের বিরোধিতা করে এসছে। সেন্ট্রালের সাথে একটু কোঅপারেট করলে অনেক ভালো কিন্তু একটা রাজ্য চলতে পারে। শুধু নিজের ইগোর জন্য সেন্ট্রালের সাথে আমি লড়াই করে যাব, রাজ্যবাসীর ক্ষতি হবে, সেটা কোনো দল চাইবে না। একদমই। 14 তারিখ, আগামী 14 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা কি এ রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে আপনি মনে করছেন? কারণ পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীর আগমন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন হিসেবে ধরা যাবে? এটা সাধারণ মানুষের প্রশ্ন। একবার নরেন্দ্র মোদী এলে হবে না। পশ্চিমবঙ্গের নিজস্ব সংগঠন যে বিজেপির আছে, তাদের অনেক গ্রাসরুট লেভেলে কথা বলতে হবে, গ্রামের লেভেলে বলতে হবে। তাদের যদি ওই ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো, ওই স্লোগানগুলো কিন্তু না। আমরা নতুন বাংলা গড়ে তুলব, যে নতুন বাংলায় ধর্ম নিরপেক্ষতা থাকবে। যদি একটু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা অনুযায়ী বলা যায়, হিন্দু ধর্মের মতো লিবারেল ধর্ম কিন্তু একটাও নেই। হিন্দু ধর্ম এমন একটা ধর্ম, প্রত্যেক ধর্মকে
তারা কিন্তু সহ্য করে। সুতরাং আমি আশা করব উগ্র হিন্দুত্ববাদী কিন্তু আরএসএস পছন্দ করেন না, এবং আমাদের বিজেপির যারা রাজ্যের মুখপাত্র তারা কিন্তু মানে উস্কানিমূলক যদি কথাবার্তা বলতে থাকেন তাহলে কিন্তু বাংলার মানুষ মুখ ঘুরিয়ে নিতে পারে। সুতরাং তাদেরও কথা বলার সময় অনেক সাবধানে কথা বলতে হবে। আমরা সবার ভোট চাই বিজেপির, শুধু শিক্ষিত বাঙালি নয়, যে বাঙালি বেকার ছেলেরা ভাতা পাচ্ছে, যে বাঙালি মুসলিম কিন্তু ভারতকে ভালোবাসে, সবার ভোট পেতে গেলে অনেক সহনশীল হতে হয়, ধর্মান্ধতা মানাবে না। একদমই। আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে। ১ থেকে ৩ দফায় ভোট হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এপ্রিলেই ভোটের ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ২০২৬ এর নির্বাচনে কি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সরকার, সেই তৃণমূল সরকারকে হারানো সম্ভব বলে আপনি মনে সম্ভব তো বটেই, কারণ বামফ্রন্টকেও কেউ কি ভেবেছিল ২০০৯ সালে লোকসভায় এরকম হবে রেজাল্ট? ২০০৯ তো লোকসভার ইলেকশন, তারপর ২০০৯ থেকে ১১ তো বামফ্রন্ট সরকার অনেকটা পঙ্গু অবস্থাতেই কাটিয়েছে। কেউ কি ভেবেছিল যে হঠাৎ করে জয়প্রকাশ নারায়ণ এসে ইন্দিরা গান্ধীকে সরিয়ে দিতে পারবে? আসলে একটা ইউনিফর্ম প্ল্যাটফর্ম দরকার বিরোধীদের। আমি বারবার একটা কথা বলছি, যদি কোনো সরকার সরাতে হয় বিরোধী ভোট ভাগাভাগি করা যাবে না। আইদার ফর টিএমসি অর নট ফর টিএমসি, যে কোনো একটা বেছে নিতে হবে। দু একেবারে, নৌকায় পা দিয়ে চললে হবে না। একেবারেই। এই কথা, এই বার্তাটা কি আপনি আপনার যারা প্রিভিয়াসলি ফেলো কমরেডস ছিল তাদের উদ্দেশ্যে? নিঃসন্দেহে মার্ক্সবাদ, যারা একদম কট্টর মার্ক্সবাদী এখনো মানে লেনিনপন্থী, তারা যদি খুব ভালো করে পড়ে তাহলে বুঝতে পারবেন যে মার্ক্সও কিন্তু এটা বলেননি যে আপনাকে সময়ের সাথে পাল্টাতে হবে না। আপনি আজকে ভেনেজুয়েলায় যেটা করেছে আমেরিকা, নিঃসন্দেহে সেটা খারাপ। ইরানে যেটা করছে খারাপ, কিন্তু তার চেয়ে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে আমাদের বাংলায় যেটা হচ্ছে সেটা খারাপ। আনফরচুনেটলি খুব সামান্য তরুণ ছাড়া, এই যে আমি কথাগুলো বললাম না, হাড়ে রেড়ে করে বেশ কিছু সিপিএম এর আমার বন্ধুরাই রেগে যাবে। তারা বলবে এটা হতে পারে না। না, আমি কোনো সুবিধাবাদী নই। নাম্বার ওয়ান, আমার আমার এমএলএ এমপি হয়ে আমার কিচ্ছু পাওয়ার নেই। আমি শুধু চাই বাংলাটা যাতে অন্তত আগের গরিমা ফিরে পাক, বাংলা যাতে বৃদ্ধাশ্রমে না পরিণত হয়, বাংলা যেন এই বলে না চিহ্নিত হয় শুধু পরিযায়ী শ্রমিক পাওয়া যায় বাংলা থেকে। একদমই। স্যার, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। কমিশনের তরফে বলা হচ্ছে যে ১০০% ওয়েবকাস্টিং করা হবে আ বিভিন্ন বুথে। এছাড়া প্রতিটি বুথে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র। তাহলে কি কারচুপি বা অনিয়মের অভিযোগ, যেটা আপনিও বলছিলেন, যেটা নিয়ে শঙ্কিত রয়েছেন যে সাধারণ মানুষ কতটা গিয়ে তাদের মানে বুথে গিয়ে তাদের ভোটটা প্রদান করতে পারবে। সেক্ষেত্রে ১০০% ওয়েবকাস্টিং যদি করা হয় বা ভোট সহায়তা কেন্দ্র যদি থাকে, তাহলে কি কারচুপি বা অনিয়মের অভিযোগ অনেকটাই কমে যাবে বলে আপনার? আগে হোক তারপর তো, এরকম তো আগে বহুবার শুনেছি। তারপর তো এটাও দেখেছি, আমি আমার সাথে অনেক তৃণমূলের কাউন্সিলরদের বন্ধুত্ব আছে, যে কিভাবে সেন্ট্রাল ফোর্সকে অকেজো করে রাখা হয়। সেগুলো বলা যাবে না এখানে, কিন্তু সুতরাং আগে হোক ভোট, তারপর বোঝা যাবে। দাম বেড়েছে রান্নার গ্যাসের। একই সঙ্গে টাকা দিয়েও যখন গ্যাসের সিলিন্ডার মিলছে না, আবার এবার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রতিবাদে নামবেন বাংলার মুখ্যমন্ত্রী। এটা কি রাজনীতি নিছকই, না সাধারণ মানুষের সমস্যার প্রতিফলন ফুটে উঠছে তার গলায়? রাজ্যে যখন একাধিক ইস্যুতে সরকার চাপে, ঠিক তখনই গ্যাসের দাম নিয়ে আন্দোলনের ডাক। এটা কি ইস্যু? এটা ডেফিনেটলি আমি কালকেই বলেছি, কোনো জিনিসের দাম বাড়ে যখন চাহিদার সাথে যোগানের তফাৎ হয়। গ্যাসের দাম বাড়বে, এটা স্বাভাবিক, কিন্তু তাহলে আনাজপত্রের দাম বাড়ছে কেন? এবারে মুখ্যমন্ত্রী একটু দেখবেন আলুর কত দাম যাচ্ছে জানেন? চাষিরা কততে আলু, কোনো আইডিয়া আছে তোমার?
আমি পৌলমীকেই বলছি, আলু এখন 2.5 টাকা কেজি করে চাষিরা বিক্রি করছে হিমঘরে, এবং যারা 1 বিঘে জমিতে চাষ করছে তাদের কমপক্ষে 40 থেকে 50,000 টাকা তাদের ক্ষতি হবে। এবার আলুর ফলন এত বেশি হয়েছে, সুতরাং চাষিদের যে ক্ষতি হচ্ছে তারা পরের বার আলু চাষ করবে কি করে সেটা ভাবতে হবে। আমরা আমাদেরটাই দেখি না, পেঁয়াজের দাম বাড়ছে কেন? আমরা দেখি না মাছের দামে কেন হাত দেওয়া যাচ্ছে না? আমরা দেখি যেন কেন আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে যেটা সরকারের নিয়ন্ত্রণে। গ্যাসের দামের মধ্যে কতটা 299 টাকা রাজ্য রাজ্য ট্যাক্স। সরকার পায়, তাহলে তো রাজ্য সরকারের তো একটা লাভ হচ্ছে না। মুখ্যমন্ত্রী ছেড়ে দিতে পারেন। বাবা, ছাড়লে চলবে কি করে? এমনি আমাদের 35% হচ্ছে টোটাল জিডিপির আমরা ধার শোধ করতে চলে যাচ্ছে। 28,000 কোটি টাকা আমরা মদ বিক্রি করে পাচ্ছি। সুতরাং আমরা কোনো ছাড়ি? তেলের থেকে শেষ আমরা কতটা পাচ্ছি? জিএসটি থেকে কত পাচ্ছি? মুখ্যমন্ত্রীকে জিএসটির এগেনস্টে আর বলতে শুনেছি? শুনিনি কিন্তু। মুখ্যমন্ত্রী জিএসটির এগেনস্টে ছিলেন, কিন্তু যখনই দেখলেন জিএসটি থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে ডেফিনেটলি উনি ফরে আছেন। কিন্তু সেন্ট্রালের কাছ থেকে কাজ পেতে গেলে না প্রত্যেকটা হিসেব দিতে হয়, হিসেবগুলো ঠিক দিতে পারছেন না। সেটা আমার কাছে এইটুকু খবর আছে যে আর্থিক দুর্নীতি একটা মেন কারণ সেন্ট্রালের থেকে টাকা না পাওয়ার। আর সেন্ট্রালের যে ভালো ছিল, আয়ুষ্মান ভারত থাকলে এত চাপ থাকতো? স্বাস্থ্যসাথীর চাপটা কেন নেওয়ার? আর আমি তো মনে করি এইভাবে একটা একটা পুরো দুটো প্রজন্ম যে শেষ হয়ে গেল শিক্ষাক্ষেত্রে এবং ভাতা ভিত্তিক এতে, এবং মদে এবং ডিয়ার লটারিতে, সেটার পরিবর্তন করা দরকার নেই? না হলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি অ্যান্সার দেব? আমাকে আমার পরবর্তী প্রজন্ম বলবে না তোমরা কেন প্রতিবাদ করনি? একেবারে আমার শেষ একটাই প্রশ্ন হচ্ছে, সর্বশেষ প্রশ্ন, স্যার পশ্চিম বাংলার মানুষের কাছে আপনি কি আবেদন করবেন? আমি বলবো নির্ভয়ে ভোট দিন, আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিন, ভেবেচিন্তে ভোট দেবেন। ভবিষ্যৎটা যেন পশ্চিমবাংলার সুরক্ষিত থাকে, বাংলা যেন বাঙালির হয়, বাংলা যেন সর্বধর্মের হয়, বাংলা যেন ঋণের দায়ে ডুবে না যায়, বাংলার ছেলেরা যেন বাংলায় চাকরি পায়, বাংলায় যেন শিল্প গড়ে ওঠে, বাংলায় যেন দুর্নীতি বন্ধ হয়। পারবে যে সরকার? তাকে পারতে হবে। আমি শুধু একটাই চাই বিজেপির নেতৃত্বকে, এই যে কিছু আছে গুন্ডা, তারা এখন একটু জল মাপছে, যে মুহূর্তে বিজেপিতে জিতবে তারা আবার বিজেপিতে চলে যাবে রং বদল করে, তাদের একদম যেন না নেওয়া হয়। এই আবেদনটা আমি শুধু বিজেপি নেতৃত্বের কাছে দেব।